আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের এগ্রি জেএসটি যে পরীক্ষাটা মানে ধরো এগ্রির যে গুচ্ছ পরীক্ষা সেই গুচ্ছ পরীক্ষার ভিতরে ইংরেজিতে 10 মার্ক আছে সেই 10 মার্কের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে এবং এই প্রিপারেশনে আমরা কোন কোন টপিককে রাখবো সেটারই একটা সাজেশন দেওয়া আছে এখানে। চলো আমরা দেখি বিগত বছরগুলোতে এগ্রির আমাদের ইংরেজি অংশটা থেকে কোথা কোথা থেকে আসলে কোশ্চিন আসে এবং কিভাবে পড়লে খুব সহজেই এই 10টা মার্ক যেটাকে ছেড়েও যেতে চাচ্ছি না, আবার খুব বেশি সময় এটার পিছনে দিতে যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে যেন আমার সময় কম না হয়ে যায় সেরকমটাও চাচ্ছি না। তাহলে এক্স্যাক্টলি কোন পজিশনে এটাকে রেখে কীরকমভাবে এটার প্রতি খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় চলো আমরা দেখে ফেলি। ওকে, প্রথমে চলে আসো যে কথাটা আমি তোমাকে বললাম যে এই আমাদের ইংরেজি থেকে আমাদের এগ্রি পরীক্ষার ভিতরে 10টা মার্ক আছে, যেটা খুব কমও না আবার খুবই বেশি এমন কিন্তু না। সো তোমার ফার্স্ট অফ অল মাইন্ডসেট থাকবে যে এই 10 মার্কের ভিতরে আমি 8 মার্ক মিনিমাম কারেক্ট করব। মিনিমাম কারেক্ট করব আমি কত 8 মার্ক, এরকম একটা মাইন্ডসেট থাকবে। এরকম একটা মাইন্ডসেট থাকলে অ্যাটলিস্ট তুমি 6টা মতন ইনশাল্লাহ কারেক্ট করতে পারবে। আমার দরকার কিন্তু ভাই 6টা, আমি বলে দিই তোমাকে ক্লিয়ার কাট বলতেছি, হ্যাঁ। বাট ওই 6টাকে টার্গেট করলে তোমার ইনস্ট্যান্ট আরও নেমে একেবারে 1-2টাতে চলে আসবে। দ্যাটস ওয়াই আমি বলতেছি আমার টার্গেট থাকবে আমি এখান থেকে কয়টা কারেক্ট করব, 8টা। মিনিমাম 8টা কারেক্ট করব। যে বেশি পারলে তো কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ 10টা পারলে তো কোনো কথাই নাই, খুবই ভালো কথা। এটা কারেক্ট করব, এই জায়গাটা আমার দরকার জাস্ট একটা হেল্পিং হ্যান্ড হিসেবে। আমি মার্ক উঠাবো অন্য দিক থেকে, যেমন যদি আমার চিন্তা হয়ে থাকে যে আমি ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তাহলে আমার মার্ক উঠানোর জায়গা খুবই মজাদার, সেটা হচ্ছে ভাই আমাদের বায়োলজির জায়গাটা। ঠিক আছে, এবং বায়োলজিতে কত মার্ক আছে, 30 মার্কস আছে। সো ওইদিকে একটা জায়গা আছে। যদি আমার ভার্সিটি ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা জায়গাও কিন্তু আমাদের ভালো মার্ক উঠানোর একটা জায়গা। ক্লিয়ার কথা, চলো আমরা ইংরেজি সাজেশনে আছি, ইংরেজির দিকেই থাকি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি যখন থেকে আসলে 20-21 সেশন থেকে যে আমাদের টোটাল কৃষি গুচ্ছটা একত্রিত হয়ে আর কি গুচ্ছ আকারে বা ক্লাস্টার এগ্রিকালচার অ্যাডমিশন আকারে যে পরীক্ষাটা হচ্ছে সেটা লিড দিচ্ছেন বা আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো ও যখন কোশ্চিন করে তখন কোশ্চিনের একটা বেশ স্ট্যান্ডার্ড মেনটেন করা ট্রাই করে, এবং ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে দেখা গেছে এই যে কিছু ফ্রিকোয়েন্ট টপিক আমি লিখছি এটা আসলে 8টা মতন টপিক হয়তো, আমি সেটাকে 7টাতে মার্চ করছি। হ্যাঁ, এই টপিকগুলো থেকে কোশ্চিন হচ্ছে মাস্ট আসেই। তার ভিতরে দেখো আমি সাদা কালার দিয়ে যেগুলো কমপ্লিট করাইছি, বুঝছো, এই যে এগুলা প্রিপোজিশন মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই, আসছেও, তারও আগে আসছে, আসবেই। টেন্স থেকে কোশ্চিন হয়ই, দেখো সেকেন্ড পেপারে টেন্স থেকেও। এগেন এরপরে চলে আসা হচ্ছে ভয়েস চেঞ্জিং ভয়েস, হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ভিতরে অপারেটিভ সেন্টেন্স বা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলা থেকে ভয়েস চেঞ্জিং কোশ্চিন আসে। এই 3টা টপিক আমাদের জন্য মাস্ট একেবারে ফর যে আইন পড়া। এখন তুমি এই 3টা টপিক কিভাবে পড়বা? একাডেমিক্যালি কি ওই যে ওই যে চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের বই পড়া শুরু করবো ওরকম ভাবে না, কিউবি প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। যদি তোমার কাছে মনে হয় যে ভাই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা আমার শেষ, তো তুমি আর একটু বেশি করতে চাচ্ছ, নো প্রবলেম, তুমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার পরে চলে যাও হচ্ছে বিসিএস এর ইংলিশ পার্টটাও কমপ্লিট করতে পারো। তবে তবে ভাইরে ভাই, বিসিএস এর ইংলিশ পড়তে বলতেছেন ভাই? না, বিসিএস ইংলিশে অনলি এই 3টা পার্ট পড়ো, অনলি এই 3টা পার্ট, এই 3টা পার্ট একটু পড়ো। আর আরেকটা এই যে ট্রান্সলেশন বা শব্দের বানান বা শব্দার্থ যেটা লাস্টে লিখে রাখছি এটাও একটু বিসিএস ইংলিশ থেকে পড়তে পারো তোমার সেফটির জন্য। তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে সব কোশ্চেন ব্যাংক কমপ্লিট করা। কোশ্চেন ব্যাংক কমপ্লিট করার পরে তুমি ইংরেজিটা আরেকটু পড়তে চাচ্ছ, যাদের টার্গেটটা 8-এর পরে 10 হয়ে যাচ্ছে বা চিন্তা করতেছে ভাই আমি টপ করবো রীতিমতন, তাহলে তোমাদের জন্য সেফটি হিসেবে তুমি বিসিএস ইংলিশের এই পার্টগুলো যেগুলোর নাম লেখা আছে সেটাও কমপ্লিট করে থাকতে পারো। এখানে রাইট ফর্ম অফ ভার্বও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব থেকেও কোশ্চেনগুলো আমাদের হয়, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আমাদের হবেই, কিন্তু এখান থেকে কমন দেওয়াটা হচ্ছে কঠিন, তুমি নিজেও বুঝতেছো, কমন দেওয়াটা হচ্ছে কঠিন। তোমার ভোকাবুলারির ভিতরে যতটা বেশি এনরিচমেন্ট থাকবে, তুমি যতটা বেশি আসলে বুঝো বা পারো ইংলিশ ভাষা সম্পর্কে তোমার দক্ষতা আছে, তত তোমার এখানে ভালো করার পসিবিলিটিজ আছে। তুমি চাইলেও সবগুলা পড়ে রেখে একেবারে ওখান থেকে কমন নিয়ে আসতে পারবে এমন না, বাট স্টিল একটা জায়গা থেকে তো তোমাকে হচ্ছে যে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। সেটার জন্য বেস্ট হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংক, এবং আরেক ধাপে এগিয়ে থাকতে গেলে বিসিএস ইংলিশটা, বিসিএস এর যে কোনো একটা বই থেকে তুমি ইংলিশটা নিতে পারো। এটার জন্য আমাদের কিউএনএ পাবলিকেশনের যে এগ্রিকালচারাল অ্যানালাইসিস মেগা বুক আছে, খুব ছোট্ট একটা বই, ওই বইয়ের ভিতরে ইংরেজির যে পোর্শনটুকু আছে সেটুকু কমপ্লিট করে যাও তোমার জন্য মাস্ট একেবারে। যাদের আমাদের টার্গেট 8, যারা এর থেকেও একটু বেশি চাচ্ছ তারা যে কোনো একটা বিসিএস রিলেটেড বই থেকে ওই বাংলা ইংলিশটাকে একটু কালেক্ট করে ফেলতে পারো। এই বাংলা তো না ভাই, ইংলিশ পার্টটুকুকে, ওই ইংলিশ পার্টটুকু কিন্তু ট্রান্সলেশন এবং এই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মাস্ট বি, এটার কথা যেটা বললাম। ওকে, এরপরে চলে আসো ন্যারেশন পার্ট থেকেও কোশ্চেন প্রায় রেগুলারই দেখা গেছে। সো ন্যারেশন থেকেও কোশ্চেন হওয়ার পসিবিলিটিস আছে, প্লাস আসেও, হ্যাঁ। এবং এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে কোশ্চেন হবে, বিষয়টা এরকম না। সাপোজ প্রিপোজিশন একটা হিউজ টপিক, কিন্তু এখানে যদি টেন্সের কথা চিন্তা করি সেটা একটা বড় টপিক, রাইট ফর্ম অফ ভার্ব একটা বিশাল টপিক, এই টপিকগুলো থেকে একাধিক কোশ্চেন হবেই,
এবং হয়ই। সো 10টা কোয়েশ্চেন করার জন্য কিন্তু 7টা টপিক বুঝতেছই, একটা প্রত্যেকটা থেকে তো একটা থাকতেছেই, এক্সট্রাও থাকবে। লাইক ট্রান্সলেশন, শব্দার্থ, দুইটা যদি দুইটা থেকে যায়, একটা ট্রান্সলেশনও করতে দিল, একটা শব্দার্থ বা বানান, বানান বলতে দেয় না যে হুইচ অন ইজ কারেক্ট অর হুইচ অন ইজ ইনকারেক্ট, কোনটা সঠিক বা কোনটা ঠিক না, এই যে স্পেলিং ওখানে যে ঠিক করতেছো বা বুঝতে পারতেছো, এই ধরনের কোয়েশ্চেন এখান থেকে থাকে। ঠিক আছে? সো আলটিমেটলি এই 7টা টপিক তোমার জন্য দেখে যাওয়াটা খুবই জরুরি। 7টা তো না, আমরা লিটারালি বলতে পারি 8টা টপিক। 8টা টপিক দেখে যাওয়াটা খুব জরুরি। এবং সোর্সের কথা বলে দিলাম, কোয়েশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে এটা, এই রিলেটেড প্রবলেমগুলো যেখানে পাবা তুমি সেটাতে সুন্দর মতন সলভ করবা। এখন আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা চাইলেও এই সময়ে এসে এতগুলা যে পরীক্ষা কমপ্লিট করে দিয়ে ফেলছি, আমাদের সেলফ অ্যানালাইসিসের এই জায়গাটাকে একটু বাড়াতে হবে ভাই। বুঝছো? একেবারে শেষ সময় চলতেছে, সেলফ অ্যানালাইসিস কেমনে বাড়াবো? কি সমস্যাগুলো হয়েছে তোমার আগের পরীক্ষাগুলোতে যে তোমার আসলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত ফলাফলটা আসে নাই? পরিশ্রম তো আলহামদুলিল্লাহ তুমি করছো, এটা তুমি আমি সবাই স্বীকার করতেছি, তাহলে কেন এরকম ফলাফলটা আসে নাই? না আসার কয়েকটা কারণের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে তুমি তোমার এক্সপেকটেশনটা ফিল আপ করতে পারতেছো না। কেমন এক্সপেকটেশন ফিল আপ করতে পারতেছো না ভাইয়া? তুমি পরীক্ষা দিয়ে আসার পরে ঠিকই মনে করো যে ভাই আমার এত প্লাস আমি ঠিক করছি, এতগুলো আমার কারেক্ট হয়ে যাওয়ার কথা, বাট আলটিমেটলি রেজাল্টে এসে দেখো হচ্ছে না। এটা কেন হচ্ছে না? গ্যাপটা কোথায় হচ্ছে? গ্যাপটা দুই জায়গায় হতে পারে। আইদার তুমি ভুল দেখাইছো, সিম্পল হিসাব, তুমি ভুল দেখাইছো, কনফিডেন্সের সাথে আসলে ভুল দেখায় আসছে এরকম, অথবা তুমি ওই জায়গাতেই মনে করতে পারো নাই, তাই তুমি লো কনফিডেন্টে কিছু দেখায় আসছো এবং সেটা ভুল হয়েছে, বা পরবর্তীতে এসে মনে করতেছো যে আচ্ছা এটা এরকমভাবে হইতো, এরকমভাবে হইতো, পারলাম না, এরকম ইনস্ট্যান্ট ভুলে গেছো। ইনস্ট্যান্ট ভুলে যাওয়ার মানে হচ্ছে তোমার রিভিশনটা কম হচ্ছে, আর ওখানে যে কমন না পারছো মানে হচ্ছে তোমার গ্যাপ আছে। যে কোনো দুইটার ভিতরে এই একটা হবে। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টের কথা বলো, তারপরে এক্সাম হল স্ট্র্যাটেজির কথা বলো, ওগুলো ঠিক আছে, ওগুলো এক সাইডে, ওগুলাও যে কারণ না এমন না, বাট এই দুইটা কারণ তোমার জন্য খুব জরুরি হয়ে আছে এখন। এখন তোমার জন্য আমি আরেকটা ইম্পর্টেন্ট সাজেশন দিব যে তুমি প্লিজ তুমি ওই সাবজেক্টের কথা চিন্তা করো, অন্য সাবজেক্টের কথা চিন্তা করো, কোনো একটা টপিকের কথা চিন্তা করো, এই যে এখানে এক্সাম অ্যাপিয়ারিং করাটা শুরু করো, এই যে আজ এবং এখন থেকে আর কি। ঠিক আছে? তোমার কাছে আমরা এক্সাম দেওয়ার মতন মেলা জায়গা দেখি, তোমার কাছে অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ আছে। আমি এখন প্রিফার করবো আসলে তোমার জন্য ইফেক্টিভ যে জিনিসটা সেটা করো। অফলাইনে এক জায়গায় এক্সাম দিতে যাওয়া, দিয়ে আসা, সেই টাইমটা যতটুকু যায় স্পেসিফিক টপিকের উপরে হয় না, কৃষির পেপার ফাইনাল হয়, মেলা কাহিনী, কি দরকার এরকম ভাবে করার? অনলাইনে এখন এক্সাম দেওয়ার অনেক অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমি আমার খালি প্রমোট করতেছি যে এরকম যে ভাই আমার এখানে 100+ এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম আছে এমন না, তোমার কাছে আরো অনেক সুযোগ সুবিধা আছে অনলাইনে এক্সাম দেওয়ার মতন, সেটা তুমি জানো। সো তুমি এক্সামগুলোতে অ্যাপেয়ার করো, এক্সামগুলোতে অ্যাপেয়ার করে তুমি একটা জিনিস মেনটেন করা ট্রাই করো যে মিনিমাম 60+ তোমার কন্টেন্ট যেন কারেক্ট হয়। যে টপিকটা পড়লা ওই টপিক রিলেভেন্টই এক্সাম যেন হয়, এটাই খুব জরুরি। সাপোজ ক্লাসের পরেই সেটারই এক্সাম, ক্লাস করলা তুমি হচ্ছে ধরো জুলজি বোটানির, এক্সাম দিচ্ছ তুমি ম্যাথের, তাহলে তোমার জন্য সেটা যে উপকারী হবে না এমন বলবো না, বাট খুব সত্য কথা খুব বেশি উপকারী হবে না, সেটা তোমার জন্য ওই একটা অ্যাভারেজ চিন্তা ভাবনাই থাকবে। মানে তোমার ওই ম্যাথের জিনিসটাও রিভিশন হলো না, আবার যেটাতে তোমার এক্সাম দেওয়ার কথা ছিল সেটাও তোমার এক্সাম দেওয়া হলো না। তো তোমার জন্য আলটিমেট বেটার হবে যে তুমি যে টপিকের ক্লাসটা করলা সেটারই এক্সাম, যে সিস্টেমটা আমাদের এখানে আছে। প্রত্যেকটা দিন তুমি 32+ রেকর্ডেড ক্লাসের একটা একটা করে রুটিন ওয়াইজ ক্লাসটা পাচ্ছ, রুটিনটা তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেখতে পাবা। ঠিক আছে? সো ওই লিঙ্কটা থেকে তুমি রুটিনটা পাচ্ছ, এবং ওই রুটিনটা অনুযায়ী যেই টপিকের এক্সাম সেই টপিকের এক্সামটা এখানে যুক্ত করা আছে। ঠিক আছে? আমরা প্রিলিমিনারি সায়েন্সের সাবজেক্টগুলোকে মেন ফোকাসে রাখছি, ইচ্ছা আছে ইংলিশ থেকে লাইভ ক্লাস দেওয়ার জন্য, ফ্রি লাইভ ক্লাস দেওয়ার জন্য, সেটা তোমাদের জন্য হওয়ার জন্য উন্মুক্ত। যারা আমাদের এনরোল তাদের জন্য থাকবে, যারা আমাদের সাথে আছো, দেখছো, গাইডলাইনগুলো মেনটেন করতেছো, তাদের জন্যও থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে মিনিমাম 60+ ঠিক করা, এটা তোমার ক্লাস থেকে তোমার জন্য রিলেট করে চলে আসলো 60% ঠিক করাটা, অ্যাটলিস্ট এটা মিনিমাম, কিন্তু 80% পারলে খুবই ভালো, তোমার প্রিপারেশনটা খুব ভালো একটা পর্যায়ে আছে বলা যায়। সো এই যে দেখো যেটার কথা বললাম মিনিমাম 60% ঠিক করা, বাট ক্লাসের ভিতরে তো চাইলেও কম্প্যাক্ট একটা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসের ভিতরে সকল কোয়েশ্চেন ব্যাংক সলভ করানো পসিবল হয় না। তাহলে তোমাকে কোয়েশ্চেন ব্যাংকটা নিজে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য তোমার কাছে আইদার এখানে এগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড মেগা বুক আছে, সেগুলো তোমার মানে এটা ইবুক কপি, এই ইবুক কপি থেকে পড়তে পারো। যদি তোমার কাছে মনে হয় না ভাই আমার হার্ড কপি লাগবে, তাহলে তুমি রকমারি থেকে আমাদের এগ্রি অ্যানালাইসিস মেগা বুক এবং জিএসটি অ্যানালাইসিস মেগা বুকের ফুল সিরিজটা হচ্ছে অর্ডার করে দিতে পারো। সো করা লাগবে তোমারই, আলটিমেট সিদ্ধান্তটা তোমার। তুমি আইদার এরকম ভাবে করতে পারো, অথবা যদি হার্ড কপি নিয়ে পড়তে যাও তাহলে হার্ড কপি নিয়ে করতে পারো। এই একটা লুপ এই কিছুদিন একেবারে মানে হার্ড কোর ফলো করা ট্রাই করো। ক্লাস কমপ্লিট করবা, সেটার এক্সাম দিবা, সেটার এক্সামের ভিতরে মেনটেন করবা যেন 60% আপ আমার একবারে কারেক্ট উত্তর হয় এবং সময়ের ভিতরে উত্তর হয়। আমি পারি কিন্তু উত্তর করতে পারলাম না, কোনো লাভ নাই, পারতে হবে, উত্তর করতে হবে। এগেন তারপরে চলে আসবে সেই কিউভি সলভ, এটা কোশ্চেন ব্যাংক সলভ, এটা তোমার নিজের আপ টু সেহরি পর্যন্ত একেবারে। তারপরে চলে আসো ম্যাটেরিয়ালটা রিভিশন দাও, দেন পরের দিনের ক্লাসের জন্য প্রিপারেশন নাও, শেষ। এই একটা লুপ ফলো করতে থাকো, ইনশাল্লাহ দেখা যাবে যে শেষ যেই পরীক্ষা, লাস্ট যে এক্সাম, যে এক্সামের ভিতরে আসলে যুক্ত হতে চাচ্ছ, ইনশাল্লাহ সেখান থেকে আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে
আম, ওখান থেকে ইনশাল্লাহ বিতাড়িত করবেন না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।